Good evening, everyone. Welcome to your coaching. জয় হিন্দ। তো আজকের আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 2। তো ওই ক্লাস নাম্বার 2তে ক্লাস নাম্বার 1 এর মধ্যে আমি সবকিছু আলোচনা করে দিয়েছিলাম যে নাম্বারগুলো কি হয়। তাও আজকে একটু বলে দিচ্ছি যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের প্রয়োজন পড়বে এখন। ওকে, তো 1 নম্বরে কি রয়েছে আমাদের? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। তো এখানে দেখি যে মৌলিক সংখ্যাটা কি। ওকে, দেখো মৌলিক সংখ্যা মানে কি, যার উৎপাদক থাকবে কয়টা? দুইটাই উৎপাদক থাকবে। কি কি থাকবে? এক এবং সেই সংখ্যাটাই, মানে যে সংখ্যাটা আমরা লিখবো সেই সংখ্যাটাই তার উৎপাদক হবে, এছাড়া কিন্তু অন্য কোনো উৎপাদক হবে না। তো 1 থেকে 100 পর্যন্ত যে আমাদের মৌলিক সংখ্যাগুলো রয়েছে, 1 থেকে 100 পর্যন্ত, সেই মৌলিক সংখ্যা কিন্তু আমাদের জানতে হবে। টোটাল কয়টা রয়েছে? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 25টা। কয়টা রয়েছে? 25টি। ওকে, আর বাকি 75 এর মধ্যে এই নাম্বার 1 এটা না মৌলিক না যৌগিক। আর এটা যদি বাদ যায় তাহলে 26টা বাদ গেলে কয়টা থাকবে আমাদের? 74টা। এই 74টা আমাদের কি রয়েছে বলতো? যৌগিক সংখ্যা। কি সংখ্যা? যৌগিক সংখ্যা। ওকে, যৌগিক সংখ্যা। তো এই যে যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এই ব্যাপারটা আমাদের কিন্তু খুব ভালো করে একটু জেনে নিতে হবে। তো তোমরা কি করবে? এই যে এখানে 1 থেকে 100 ভিতরে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো সবগুলোকে তোমরা মুখস্থ করবে। যেমন 2 রয়েছে, 5 রয়েছে, তার আগে কত রয়েছে? 3। 2 3 5 7 11, তারপরে রয়েছে আমাদের কত? 13 17 19। তো এই যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলো তোমাদের এই 1 থেকে 100 পর্যন্ত যে কটা হয় সবগুলোই মুখস্থ করে রাখতে হবে। তাহলে কিন্তু তোমরা তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে, নয় কিন্তু অঙ্ক করতে তোমাদের দেরি হয়ে যাবে। ওকে, তো এইভাবে সব থেকে যে বড় মৌলিক সংখ্যা সেটা কত? 97। সেটা কয় অঙ্কের? 2 অঙ্কের। ওকে, আর এক অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সেটা কত? 2। এক এক অঙ্কের সবথেকে বৃহত্তম মৌলিক সংখ্যা সেটা কত? 7। 2 অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 11। আর 2 অঙ্কের সবথেকে বৃহত্তম যে মৌলিক সংখ্যাটা সেটা 97। ওকে, এখন দেখো এখান থেকে এগুলো কি শর্ট টাইপের কোশ্চেন, এগুলো পরীক্ষার মধ্যে হুটহাট দিয়ে দেয়। তো এখন কি, এখন এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্ন আসে। ওকে, এই যে বলে দিতে পারে যে প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি কত, বা প্রথম 7টি মৌলিক সংখ্যার সমষ্টি কত, প্রথম 10টি মৌলিক সংখ্যার সমষ্টি কত, এই প্রশ্নগুলি কিন্তু এসে থাকে। তো দেখো মৌলিক সংখ্যাগুলো আমরা বুঝে ফেললাম, যৌগিক সংখ্যা কিন্তু আমরা বুঝে ফেললাম। ওকে, তো এইগুলো যেগুলো উৎপাদক শুধুমাত্র 1 বা সেই সংখ্যাটি, সেটাই কি মৌলিক সংখ্যা। যেমন 13 উৎপাদক কত? 1 এবং 13, অন্য কিছু রয়েছে না। যদি আমি 13 পরেরটা 14 কে ধরি, 14 উৎপাদক দেখো 1 রয়েছে, 2 রয়েছে, 7 রয়েছে, 14 রয়েছে। ওকে, এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আমাদের কি উৎপাদক থাকছে। তো এই যে 2 এর বেশি, মানে 2 এর বেশি যদি কোনো সংখ্যার উৎপাদক থাকে সেটা কিন্তু আর মৌলিক থাকছে না, সেটা কি হয়ে যাবে আমাদের বলতো? সেটা হয়ে যাবে আমাদের যৌগিক হয়ে যাবে। ওকে, তো এইখানে আমি শুরু করে দিচ্ছি, আর কথা না বাড়িয়ে অঙ্কটাই শুরু করে দিই। ওকে, দেখো তোমরা। ওকে, তো এখানে দেখো প্রশ্ন নম্বর আমার কত রয়েছে? 1 নম্বর প্রশ্ন। এখানে কি বলেছে? প্রথম 4টি মৌলিক সংখ্যার সমষ্টি কত? এটা কি সিরিয়াসে এসেছে কিন্তু। ওকে, 2000 এ এসেছে। তো প্রথম 4টি মৌলিক সংখ্যা দেখো, ওখানে আমি লিখেছিলাম তোমাদের যে মৌলিক সংখ্যাগুলো কি কি। প্রথম 4টি মৌলিক সংখ্যা 2 3 5 7, 4টা বলেছি। ওকে, তো 4টা একটু উপরে লিখে ফেলেছি। 2, তাহলে অঙ্ক করার সময় আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। 2 যোগ 3 যোগ 5 যোগ কি থাকছে আমাদের? 7। এই যে কত হয়ে গেল এগুলো? 4টা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা হয়ে গেল। তো এই 4টা মৌলিক সংখ্যার সমষ্টি কত হচ্ছে? 7 5 12, 12 আর 3 15, 15 আর 2 17।
ওকে, তো আমাদের কত নাম্বার উত্তর হয়ে যাচ্ছে? ডি নাম্বার। আমাদের ডি নাম্বার উত্তর হয়ে যাচ্ছে। এখন দেখো, ওকে, তাহলে চলে আসি আমরা প্রশ্ন নাম্বার কত? 1 নাম্বার প্রশ্নের মধ্যে আমরা চলে আসি। এখানে দেখো কি বলেছে, প্রথম 4টি মৌলিক সংখ্যার সমষ্টি দিয়েছে। সমষ্টি কত সেটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে দেখো প্রথম 4টি যে মৌলিক সংখ্যা রয়েছে সেটা বের করি আমরা। প্রথমে কত লিখবো? 2, তারপরে 3, তারপরে কত? 5, তারপরে কত আছে? 7। ওকে, তাহলে দেখো এগুলোকে আমাদের কি করতে হবে? আমাদের যোগ করে দিতে হবে। 7 5 12, 12 আর 3 15, 15 আর 2 17। তাহলে ডি নাম্বার উত্তর হয়ে যাচ্ছে আমাদের। ডি নাম্বারে 17 রয়েছে। ওকে, তো এটা তো একদমই ইজি ছিল। ধীরে ধীরে আমরা ইজি টু হার্ড এর দিকে যেতে থাকবো। এখন দেখো পরবর্তীতে কি বলেছে বলতো, 60 এর থেকে 75 এর ভেতরে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে তার সমষ্টি কত হবে। ওকে, তাহলে দেখো 60 এর পরবর্তী যে মৌলিক সংখ্যা সেটা আমরা জানি কত? 61। তারপরে 62 হয় না, 63 হয় না, 64 হয় না, 65 হয় না, 66 হয় না, কত হয় বলতো? 67 হয়। 67 পরে 68, 69, 70 হয় না, কিন্তু আমাদের পরবর্তীতে কত? 71। সেটা হচ্ছে, তারপরে আর কত রয়েছে আমাদের বলতো? 73। আর কিছু থাকছে কি? থাকছে না। তাহলে এটাকে আমাকে যোগ করে দিতে হবে। 3 আর 1 4, 4 আর 7 11, 11 আর 1 12, 12 2 রয়েছে। আর কত থাকবে বলতো? হাতে রইল আমাদের 1। এখানে কত রয়েছে? 7, 7 7 14, 14 আর 6 20, 20 আর 6 26, 26 আর এখানে 1 27। কত হচ্ছে তাহলে এখানে? 27, মানে 272। তাহলে উত্তর আমাদের কত নম্বর হয়ে যাচ্ছে? বি নাম্বার। ওকে, তাহলে আমরা নেক্সট পরবর্তী প্রশ্নতে চলে আসি। এখানে দেখো, এখানে কি বলেছে একটু আলাদা টাইপ। দেখো 4 অঙ্কের বৃহত্তম ও, এখানে ওটা বেশি চলে আসছে, ও 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? তো এখানের মধ্যে আমাদের কি জানতে হবে বলতো, যে 4 অঙ্কের সংখ্যাগুলো বা এই যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা, এগুলো কি সেগুলো আমরা একটু দেখে নেব। দেখো, যদি বলা হয় যে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, সেটা আমরা সবাই জানি কত? 1। শূন্য নয়, কিন্তু শূন্যর কি কোনো মান আছে কি? নরমালি নরমালি কিন্তু আমাদের গণিতের ভাষায় কোনো মান নেই। তো শুধু শূন্য তো মান নেই, কিন্তু আমাদের শুরু হয় কত থেকে? 1 এর থেকে শুরু হয়। তাছাড়া অন্যদিকে যদি আমি লজিক দিতে চাই, যে গণিত শেখার সময় আমরা প্রথমে কি করি বলতো? 1 শিখি, তারপরে কত শিখবো? 2। এইভাবে করতে করতে আমরা 9 পর্যন্ত শিখি, তারপরে কিন্তু আমরা শূন্যের ব্যবহার শিখি। সেদিকে যদি আমরা এক্সপ্লেন করি, সেটাও চলে আসছে। তাহলে দেখো এইখানের সব থেকে যে ছোট সংখ্যাটা সেটা কত আসলো বলতো আমাদের? 1। তাহলে 1 অঙ্কে যদি সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা বলা হয় সেটা কত? 1। যদি 1 এর পিঠে যদি আমি শূন্য বসিয়ে দিই, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে বলতো? 10। অঙ্ক সংখ্যা কয়টা হচ্ছে দেখো, এই একটা, এই একটা, তাহলে অঙ্ক কয়টা হয়ে যাচ্ছে আমাদের? 2টা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 2 অঙ্কের যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে কত হচ্ছে? 10। 3 অঙ্কের বললে 100, 4 অঙ্কের বললে আমাদের 1000, 5 অঙ্কের বললে আরেকটা শূন্য অ্যাড হবে। এইভাবে যত অঙ্ক সংখ্যা বাড়বে তত আমাদের শূন্য অ্যাড হবে। তাহলে এইখানে দেখো 1 অঙ্কের সংখ্যা কত ছিল ক্ষুদ্রতম? 1। কিন্তু 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা আসছে দেখো? 9। 9 এর পরে আমাদের ইন্ট্রোডিউস হবে কার সাথে বলতো? 9 এর পরের সংখ্যা আমরা জানি কত? 10। এটাতে 2 অঙ্কে চলে আসে কিন্তু। ওকে, তাহলে দেখো বৃহত্তম সংখ্যা যদি দেখি আমরা, এই 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9। তো এইখানে দেখো এটা এখানে অঙ্ক কয়টা আছে? একটা। তো এর সাথে যদি আমি আরেকটা 9 দিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে আমাদের? 99, 99। এটা কি দেখো 2 অঙ্কের সবথেকে বড় বড় সংখ্যা। এখন যদি আমি লিখি মনে করো 100 লিখছি। ওকে, 100 তে কিন্তু দেখো 3টা অঙ্ক চলে আসে। সেটা কি? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। তাহলে সেটা কিন্তু আর থাকছে না। তাহলে যদি বৃহত্তম সংখ্যা করা হয় তাহলে শুধু আমরা কি 9 কে বাড়িয়ে দেব। ওকে,
তাহলে 9 9 9 3 অঙ্কের হয়ে গেল। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের মানে 4টা নয়, 5 অঙ্কের মানে 5টা নয়, 6 অঙ্কের মানে 6টা নয়। দেখো যারা এই বেসিক গুলো জানো তারা কিন্তু ভিডিওটাকে স্কিপ করে দেখবে, ঠিক আছে? তাহলে এখন চলে আসি, আমি অঙ্কেতে চলে আসি। এখানে বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? 4টা 9। তাহলে আমি কি লিখবো? 4টা 9 লিখবো। তো এইখানে আরেকটা কি বলেছে যে সেই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির মধ্যে পার্থক্য। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কত আসবে? একটা 1 আসবে আর 3টা কি চলে আসবে আমাদের? লাড্ডু চলে আসবে। এর মধ্যে যে ডিফারেন্সটা সেটাই আমাদের উত্তর। তাহলে এখানে থাকছে 9 9 9 8। ওকে, তাহলে 8 9 9 9 কোনটাতে আছে? বি নাম্বার রয়েছে। তাহলে আমাদের কি বি নাম্বারটাই উত্তর হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এর পরের অঙ্কেতে আমরা চলে যাই। এখানে কি বলেছে বলতো? নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কত? বা এখানে আমি কত জায়গায় লিখতে হবে কি কোনটি মৌলিক সংখ্যা কোনটি। ওকে, তাহলে দেখো প্রশ্নটা ঠিকঠাক মতো হচ্ছে কোনটি। তাহলে এখানে এই যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা একটু চেক করে দেখব। এটার নিয়মটা কি বলতো? এই মৌলিক সংখ্যা বের করার নিয়ম দেখো, যে কোনো একটা সংখ্যা ধরে নেব আমরা। ধরো আমি ধরে নেই একটা সংখ্যা ধরে নিচ্ছি আমি 53 ধরে নিলাম। ওকে, তো এখন কি করব বলতো? এই 53 এর উপরের পূর্ণবর্গ একটা সংখ্যা দেখব। উপরের পূর্ণবর্গ সংখ্যা কত? 64। তো সেই সংখ্যাটার কি বর্গমূল করব। সেই সংখ্যাটার আমরা কি করব? বর্গমূল। সেই বর্গমূল কত? 8 স্কয়ার 64। ওকে, তো এই যে বর্গমূল রয়েছে এই বর্গমূলের থেকে নিচে যেই মৌলিক সংখ্যাগুলো থাকবে, নিচে যে মৌলিক সংখ্যাগুলো যেমন ধরো 8 এর নিচে মৌলিক সংখ্যা কত কত রয়েছে? 7, তারপরে কত আছে? 5, তারপরে রয়েছে 3, তারপরে রয়েছে কত আমাদের? 2 রয়েছে। তো এই সংখ্যাগুলো দিয়ে যদি এই 53 যদি ভাগ যায় তাহলে এটা মৌলিক, আর যদি ভাগ না যায় তাহলে কিন্তু এটা মৌলিক নয়। ওকে, এখন দেখো অন্য বাকি সংখ্যা এখানে 4 দিয়ে কেন করলাম না, 6 দিয়ে কেন করলাম না? দেখো যদি 4 দিয়ে করি সেটা 2 দিয়ে ভাগ যাচ্ছে, 6 হলে 3। এখন যদি অন্য সংখ্যা 9 বলো তাও সেটাকে 3 দিয়ে ভাগ যেতেই হবে। তাহলে মৌলিক সংখ্যাগুলো দিয়ে যদি করি তাহলে আমাদের কিন্তু সবগুলোই হয়ে যাবে। ওকে, তাহলে এখানে দেখো এই 187, এই 187 এর পরবর্তী যে পূর্ণবর্গ সংখ্যাটা কত? 196, তাই তো? আমরা সবাই জানি এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত? 196। এটা কার বর্গ? এটা হলো আমাদের 14 বর্গ, তাই তো? 14 স্কয়ার কত হয়? 196 হয়। তাহলে এখানে 14 নিচের যে পূর্ণবর্গ 14 নিচের যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেই মৌলিক সংখ্যাগুলো আমরা দেখব। তো 14 নিচে মৌলিক সংখ্যা কত আছে বলতো? 13 রয়েছে, আর কত রয়েছে? 11। আর লিখছি না, দেখো 11 দিয়ে কিন্তু এটাকে ভাগ চলে যাচ্ছে। ওকে, তাহলে এটা কি হবে? এটা হবে না। এখন দেখো নেক্সট, পরবর্তীতে রয়েছে কত আমাদের? 91টাকে দেখে নিই, ডি নাম্বারটা এটা ছোট রয়েছে। দেখো 7 13 91, তাহলে এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, 13 দিয়ে ভাগ যাচ্ছে। আর এখানে দেখো এখানে দেওয়া আছে কত? 273। দেখো এর নিচের যে আমি যে পূর্ণবর্গ সংখ্যাগুলো আছে সেই সেই নিচের যে মৌলিক সংখ্যাগুলো দিয়ে পূর্ণবর্গ সংখ্যার রুট বের করে তার যে মৌলিক সংখ্যাগুলো দিয়ে যদি করতে যাই সেটা দিয়েও হবে। বা কারো যদি ক্যালকুলেশন ফার্স্ট হয় সে কিন্তু এখানে ক্যালকুলেশন অ্যাপ্লাই করতে পারে। দেখো এখানে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 নং 27, 3 দিয়ে এটা কি 3 কে ভাগ যাচ্ছে, তাহলে 3 দিয়ে এটা কাটা যাচ্ছে, এটাও করা যায়। আবার যদি 3 দ্বারা ভাগ করার যদি সংখ্যাটা যদি বড় হয়ে যায় তাহলে তখন কি করে করবে? তখন আমরা ডিজিট সাম করে দেব। 7 3 10 আর 2 12, 12 কি 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে এটা কি মৌলিক সংখ্যা না। পড়ে রয়েছে কত আমাদের? সি নাম্বার, তাহলে আমাদের সি নাম্বারটাই উত্তর হয়ে যাচ্ছে। ওকে, তাহলে নেক্সট দেখো এখানে কি বলছে? নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা কি রয়েছে? পরস্পর মৌলিক সংখ্যা কোন দুটি? এখন দেখো পরস্পর মৌলিক সংখ্যাটা একটু আলোচনা করে নিই। পরস্পর মৌলিক সংখ্যার ব্যাপারটা কি বলতো? মানে 3 ও 4, এখানে যে সংখ্যাগুলিকে যে মৌলিকই হতে হবে সেটা নয়। এখানে একটা মৌলিক হতে পারে আর একটা যৌগিক হতে পারে,
সেটা কিন্তু ব্যাপার না। ওকে, তো দেখো এখানে এই দুটার মধ্যে যদি কোনো কিছু কমন না থাকে, এই দুটার মধ্যে যদি কোনো কিছুর মিল না থাকে, তাহলে কিন্তু এটা পরস্পর মৌলিক। দেখো 3 কে ভাঙলে কত আসবে আমাদের? 1 ও 3। 4 কে ভাঙলে কত আসে? 1 2 4 আসে। তো এইখানে 1 2 4 যে আসলো, এদের মধ্যে কি এক তো কমন যদি যায়, এককে তো আমাদের ধরা যাবে না, এককে সবসময় বাদ দেওয়া হয়। তো এইখানে দেখো কি থাকছে, এখানে 3 থাকছে, এখানে কত থাকছে? 2 থাকছে। ওকে, এদের মধ্যে কি কোনো কিছু কমন আছে? কমন নেই। তো যদি আমি দেখি 5 ও 6, এই দুটো সংখ্যাকে দেখি, এখানে এর উৎপাদক এক বাদে কত থাকছে? 5। এর কিন্তু থাকছে 2 ও থাকছে, 3 ও থাকছে, আর কত থাকছে আমাদের? 6 থাকছে। তো এখানে কিন্তু এটা হচ্ছে না, এদের মধ্যে কি কোনো কিন্তু মিল থাকছে না। ওকে, যদি মিল না থাকে তাহলে কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা হয়ে যাবে। ওকে, তো চলো এখন আমরা অঙ্কতে দেখি। এখানে কত রয়েছে? 101। এখানে রয়েছে কত? 37। দেখো 37 দিয়ে কি 101 কে করা যাচ্ছে? এটার মধ্যে কি কোনো কমন যায়? দেখি, 37 শেষে 1 আছে, তো তাহলে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমার কিন্তু শেষে 1 আসবে, নয় কিন্তু 1 আসে না। ওকে, দেখো 37 কি একটা মৌলিক সংখ্যা। 3 7 21 1, 3 3 9, 9 আর 2 11, 111 হয়ে যাচ্ছে। তার মানে এই 101 কে কিন্তু আমাদের ভাঙা যাচ্ছে না। এই দুটার মধ্যে কি কোনো কমন আছে কি? কমন নেই। তার মানে দেখো এখানে 1 নম্বরটাই উত্তর হয়ে যাচ্ছে। বাকি এগুলোকে যদি আমরা চেক করি, দেখো 187, এটাকে দেখো 11 দ্বারা ভাগ কিন্তু যাচ্ছেই। দেখো 11 দ্বারা ভাগ করার নিয়ম কি? যে জোড় স্থানীয় অঙ্কগুলি আর বিজোড় স্থানীয় অঙ্কগুলির সমষ্টি যদি 11 দ্বারা বিভাজ্য হয়, বা অন্তরফল যদি 11 দ্বারা শূন্য হয় বা 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সরি সমষ্টি হবে না, অন্তরফল। অন্তরফল যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে, তাছাড়া কিন্তু 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না। ওকে, এখন দেখো 37, 37 দিয়ে কি 185 কে যায়? দেখো শেষে 5 আছে, তো 7 কে এমন সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে যাতে শেষে 5 আসে। অবশ্যই 5 দিয়ে গুণ করলে আমাদের শেষে 5 আসবে, নয়তো 5 আসবে না। 5 7 35 কত থাকছে আমাদের? 5, হাতে থাকবে 3, 3 5 15, 15 আর 3 18, 185। এখানে দেখো 185 কিন্তু হয়ে যাচ্ছে। এখন দেখো 41 আর 87 রয়েছে, তাহলে শেষে কত আছে? 7। তাহলে 41 কে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এককের ঘরে আমার 7 চলে আসবে। 7 অক্ষে 7, 4 7 কত রয়েছে আমাদের? 28। তাহলে এইখানে দেখো এটাও কিন্তু এই দুটার মধ্যে কমন রয়েছে, তাহলে এটাও কিন্তু কি বলতো? পরস্পর মৌলিক নয়। আর তাহলে আমরা যেটা উত্তর বের করেছিলাম সেটাই সঠিক। নেক্সট, পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো এখানে কি বলেছে? উৎপাদক বের করা। ওকে, এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে দেখবে, প্রত্যেকটা থেকে আমি একটা একটা করে টাইপ দিয়ে আলোচনা করছি। তো এখানে দেখো পরবর্তীতে আমি তোমাদেরকে যখন প্র্যাকটিস করাবো, তখন তোমাদের জন্য একই টাইপের অঙ্ক কয়েকটা করে থাকবে। তো এখানে দেখো কত রয়েছে? 15,015। তো এখানে যে উৎপাদকে ভাঙার জন্য আমাদের কি করতে হবে? উৎপাদকে ভাঙার জন্য আমাদের উৎপাদকে বের করতে হবে, বিশ্লেষণ করতে হবে। এটা কি 2 দিয়ে যাবে? অবশ্যই যাবে না। 3 দিয়ে যাবে? কি করে দেখবো, জানবো আমরা বা বুঝবো? 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি বলতো? যে অঙ্কগুলির সমষ্টি যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে কি সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাচ্ছে। দেখো 5 আর 1 6, 5 আর 1 6, 6 6 12, 12 কি 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। এখন এইখানটার মধ্যে তাহলে আমি কি 3 দিয়ে দেবো? হ্যাঁ, 3 দিয়ে দিচ্ছি। দেখো 3 5 15 মিলে যাচ্ছে। ওকে, তাহলে আমরা শূন্য নিতে পারি, শূন্য পরে শূন্যটা চলে আসবে। তারপরে দেখো কত আসলো? 1, 1 আর কত থাকছে? 5। কিন্তু দেখো একসাথে তো আমরা দুটা কাটতে পারি না, এর জন্য আমাদের শূন্য নিয়ে আরেকটা কি 5 কে কেটে নিতে পারবো। তাহলে 3 দিয়ে যদি 15 কে করি, 3 5 15, তাহলে কত আসলো আমাদের? 5005। এরপরে দেখো এটাকে করব, কত দিয়ে করছি? দেখো 5 দিয়ে করছি। তো 5 অক্ষে 5, শূন্য শূন্য গুলো থাকছে, এখানে কত থাকছে আমাদের? 1। এখন এটা দেখো কত দিয়ে যাচ্ছে? এটা আমার জোড় স্থানীয় বিজোড় স্থানীয় অঙ্কগুলির মধ্যে যে অন্তরফল যদি শূন্য হয় বা 11 দ্বারা বিভাজ্য যায়, তাহলে কি 11 দ্বারা বিভাজ্য হয়। তো এখানে দেখো এই দুইটা যোগ করে কত হচ্ছে? 1। এই দুইটা যোগ করে আমাদের কত হচ্ছে? 1 হচ্ছে। ওকে, তাহলে অন্তরফল কত আসে? শূন্য। তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 11 দ্বারা যদি বিভাজ্য করি আমরা, 9 11 99, তাহলে 100 থেকে 99 গেলে থাকছে কত? 1, 1 1
11, 11 অক্ষে 11 কত হচ্ছে 91। এখন এটাকে দেখো আমরা 7 দিয়ে দিতে পারি, 7 তেরং কত হচ্ছে আমাদের 91। তো এইখানে যে সংখ্যাগুলো আসছে এই সংখ্যাগুলো কি আমাদের উৎপাদক। তাহলে কি কি আসবে দেখো, 3 সবগুলোর মধ্যে কি রয়েছে দেখো, সবগুলোর মধ্যে কি রয়েছে 3 রয়েছে, সবগুলোর মধ্যে কত রয়েছে 5, সবগুলোর মধ্যে কি 7 আছে, সবগুলোর মধ্যে 7 নেই, তাহলে 7 আমাদের উৎপাদকে রয়েছে, তাহলে এই বি নাম্বারটা আমরা কেটে দিচ্ছি। তারপরে দেখো 11 আছে, 13 আছে, 13 আছে, 13 আছে, দেখো 11 আছে, 13 আছে, কিন্তু 37 আছে কি, 37 কিন্তু নেই, তাহলে 37 যে কটার মধ্যে আছে সে কটা কেটে দেবো, বাকি রইল কি আমাদের ডি নাম্বার, তাহলে ডি নাম্বারই আমাদের উত্তর হয়ে গেল। নেক্সট পরবর্তী, এখানে কি বলা আছে দেখো, 10 থেকে 50 এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের কোনো পরিবর্তন হয় না, তার বর্গ চেয়েছে, তার কি চেয়েছে বলতো, বর্গ, মানের কি হবে না বলতো, পরিবর্তন হবে না, কি যদি স্থানেরও পরিবর্তন ঘটে, যদি স্থানের পরিবর্তন করে তাও কি মানের কিন্তু পরিবর্তন হচ্ছে না। তো 10 থেকে 50, 10 থেকে 50 এর মধ্যে যে কোনো সংখ্যায় আমরা ধরি, যদি আমরা ধরি 12, উল্টে দিলে কত হয়ে যাচ্ছে 21, মানের পরিবর্তন হচ্ছে, হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। কিন্তু যদি আমরা দেখো, যদি 11 কে ধরি, মানের পরিবর্তন করলে কত আসবে 11ই আসবে, অঙ্কদ্বয় যদি আমরা ট্রান্সফার করি, এটাকে সামনে, সামনেটাকে এটা পিছনে দিয়ে দিলাম, এটাকে সামনে নিয়ে আসলাম, কত আসছে আমাদের 11ই থাকছে। তো 11 স্কয়ার কত সবাই জানো 121। দেখো যারা যারা স্কয়ার গুলো করতে যাদের অসুবিধা হচ্ছে তারা কি করবে বলতো, একের থেকে তোমরা 30 পর্যন্ত, কমসে কম 30 পর্যন্ত স্কয়ার গুলো শিখে রাখবে, মানে একের স্কয়ার থেকে তোমরা 30 স্কয়ার পর্যন্ত শিখে রাখবে, আর কিউবটাও তোমরা একের কিউব থেকে অন্তত 15 কিউব পর্যন্ত তোমরা মনে রাখবে। ওকে, দেখো তো এই কিউব গুলো কিন্তু তোমরা একদম ঝটপট মনে রাখবে, বোঝা গেল। নেক্সট, এখন এখানে দেখো দুটি সংখ্যার যোগফল কত রয়েছে 30 এবং বিয়োগফল হলো 18, তাহলে বড় সংখ্যাটি কত। তো এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটার মধ্যে কি দুইটা চাবে, কয়টা চায় দুইটা। ওকে, যে এখানে বড় সংখ্যাটা কত, একটা কি বড় সংখ্যা বিগ, আর একটা কি চাই কি বলতো স্মল। যখন বিগ আসবে বড় আসবে তখন কি করবে তোমরা বলো তো, যোগফল অ্যাডিশন, তাই তো, যে যোগফল প্লাস সাবট্রাকশন মানে বিয়োগফল, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। আর যখন ছোট সংখ্যা চাইবে তখন কি করবে বলতো, যোগফল, যোগফলের অ্যাডিশন মাইনাস সাবট্রাকশনের এস। ওকে, তাহলে যোগফল থেকে বিয়োগফলকে কি করবে তোমরা বিয়োগ করে দেবে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। যদি তোমরা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো তাহলে তোমরা কি পাবে বলতো, ছোট সংখ্যা পেয়ে যাবে। আর যদি তোমরা দুইটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করো তাহলে তোমরা কি পেয়ে যাবে, বড় সংখ্যাটি। ওকে, লার্জেস্ট নাম্বার বা স্মল নাম্বার। ওকে, তো দেখো বড় সংখ্যাটি কত সেটা এখানে চেয়েছি, তাহলে কি করবে বলো তো, দুইটাকে তোমরা যোগ করবে, এখানে কত রয়েছে 30 আর এখানে রয়েছে কত আমাদের 18 দেওয়া রয়েছে, তাহলে 30 আর 18 যোগ করলে কত হয় 48। তো 48 এর হাফ কত হয় 24, তো 48 কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে আমাদের 24 আসবে। নেক্সট, দুটি সংখ্যার যোগফল রয়েছে কত 64, বিয়োগফল রয়েছে আমাদের কত 36, ছোট সংখ্যা কত, তাহলে কি করতে হবে, এই যে আমাদের 64 আর এই যে রয়েছে 36, এই দুইটার অন্তরফল দেখতে হবে, মানে বিয়োগ করে কত হচ্ছে। তাহলে দেখো 64 লিখে নেই, দেখো 64 থেকে যদি আমরা 36 কে বাদ দিই কত থাকছে দেখো, 14 থেকে 6 গেলে কত থাকছে 8, হাতের এক এখানে চলে আসবে 3 হয়ে যাবে 4, 6 থেকে 4 গেলে 2, আর 28 কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত আসে আমাদের 14, অপশন এ নাম্বার কারেক্ট। নেক্সট, দেখো দুটি সংখ্যার যোগফল কত রয়েছে বলতো 18 এবং সংখ্যা দুটির বিয়োগফল রয়েছে কত 12, তাহলে সংখ্যা দুটির গুণফল। এখানে দেখো, এখানে কিন্তু আমাদের, আমি আগে 1 নম্বরে কি শিখালাম তোমাদের, যে বড় নাম্বারটা, বড় সংখ্যাটা কোনটা হয় সেটা বের করা। 2 নম্বরে আমি তোমাদের কি শিখালাম,
যে ছোট সংখ্যাটা কি করে বের করতে হয়, সেই ছোট সংখ্যাটা বের করে আমি তোমাদেরকে দেখালাম কি করে ছোট সংখ্যাটা বের করবে। তো এই দুইটাই আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। এখন দেখো এই দুইটাকে বের করে নিয়ে আমাদের কি দেখাতে হবে বলো তো, গুণফলটা দেখাতে হবে। তো এখানে দেখো, যদি আমরা বড় সংখ্যাটা বের করি, যদি আমরা বড় সংখ্যা বের করি, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। 18 12 30, 30 এর অর্ধেক কত হচ্ছে আমাদের, 30 এর অর্ধেক কত হচ্ছে 18 যোগ 12, যোগ করে কত হচ্ছে আমাদের 30, 30 এর অর্ধেক কত আমাদের 15। আর এখানে দেখো কি রয়েছে, ছোট সংখ্যাটা। তো ছোট সংখ্যাটা এখানে বের করব কি করে, 18 থেকে বাদ যাবে কত 12 কে আমরা বাদ দেব। দেখো 18 থেকে যদি আমাদের 12 চলে যায় কত থাকছে 6 থাকছে, তাহলে 6 এর অর্ধেক কত আসে, 6 কে অর্ধেক করে দিলে আমাদের কত আসবে, 6 এর অর্ধেক 3। তাহলে বলেছে গুণফল, মানে এই দুইটাকে আমরা কি করব, গুণ করে দেব। 3 15 কত হয় 45, তাহলে অপশন ডি নাম্বার কারেক্ট। ওকে, নেক্সট দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে এবং ভাগফল দেওয়া রয়েছে, তাহলে বলছি কি বড় সংখ্যাটা কত সেটা আমাদের বের করতে হবে। ওকে, তো এখানে আমরা কি করব, দেখো এই টাইপটার জন্য আমাদের কিন্তু একটু আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো, তো যখন ধরো তোমাদের চাইবে কি বলতো, দুটার গুণফল দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে বলতো, গুণফল দেওয়া থাকবে, গুণফল 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 ও কি দেওয়া থাকতে পারে বলতো, ভাগফল। ওকে, গুণফল ও যদি ভাগফল যদি দেওয়া থাকে তাহলে কি করবে তোমরা, একটা সূত্র অ্যাপ্লাই করবে। সেই সূত্রটা কি বলতো, রুট ওভারের ভেতরে এখানে আমাদের যে কি থাকছে বলতো, এই গুণফল গুণন ভাগফল। ওকে, এই দুটাকে আমাদের কি করতে হবে বলতো, গুণফল ও ভাগফলকে, এই গুণফল ও ভাগফলকে গুণ করে রুট করে দেব। ওকে, আর যদি এটা কি বেড়ে যাবে বলতো, আমাদের বড় সংখ্যাটা, কোন সংখ্যাটা বেরোবে, বড় সংখ্যাটা বেরোবে। আর যদি আমাদের ছোট সংখ্যাটা বের করতে হয় তাহলে আমরা কি করব বলতো, রুট করব। রুট করে নিয়ে দেখো এখানে এটা থাকবে কি গুণফল ভাগ কি থাকছে আমাদের বলতো, ভাগফল। কি থাকবে আমাদের, ভাগফল। ওকে, তাহলে এর যদি রুট করে দিই আমরা বেরিয়ে আসবে। ওকে, যদি মনে করো গুণফল দেওয়া রয়েছে কত 16 এবং ভাগফল দেওয়া রয়েছে কত বলতো 4, তাহলে বড় সংখ্যাটা কত হচ্ছে, বড় সংখ্যাটা কত হবে, 4 16 কত হয়ে যায়, 4 16 হচ্ছে আমাদের 64, 64 বর্গমূল কত, 64 বর্গমূল হলো আমাদের 8। যদি ছোট সংখ্যাটা বলে তাহলে ছোট সংখ্যাটা কি করে বের করবো আমরা, তাহলে সেখানে দেখো গুণফল কত 16, 16 কে আমরা ভাগ করব কত দিয়ে বলতো, 4 দিয়ে ভাগ করব, 4 16 কত হয়ে যাচ্ছে আমাদের 64, তাই তো, ও সরি এখানে ভাগ করতে হবে, 16 কে 4 দিয়ে ভাগ করলে কত আসবে আমাদের 4, 4 এর রুট কত, 4 এর রুট তোমরা সবাই জানো 2, তাহলে এখানে বড় সংখ্যাটা বেরোলো কত 8, ছোট সংখ্যাটা বেরোলো কত 2। তো এইভাবে আরো দেওয়া থাকতে পারে, সেগুলো আমাদের করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে যে অঙ্কটা আগের অঙ্কটা রয়েছে, তো দুটি সংখ্যার গুণফল কত দেওয়া রয়েছে 28, তাহলে এখানে কি ভাগফল কত দেওয়া আছে 2, তাহলে বড় সংখ্যাটা চেয়েছে, তাহলে বড় সংখ্যাটা যদি আমরা বের করতে হয় তাহলে কি করবো বলতো, আমাদের কি থাকছে এখানে রুট থাকছে, রুটের ভেতরে কি আসবে আমাদের এই 28 কে 128 কে গুণ করতে হবে আমাদের কত দিয়ে 2 দিয়ে, তাহলে 128 দুগুণে কত হচ্ছে বলতো 256, 256। তো 256 কার বর্গমূল, আমরা সবাই জানি 16 বর্গ, তাহলে 256 বর্গমূল কত হচ্ছে 16, 16 বর্গ কত 256, তাহলে আমাদের উত্তর কত চলে আসছে আমাদের 16। তো দেখো আজকে 11টা করালাম, আর তোমাদের আরেকটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের, এই যে পরবর্তী যে অঙ্কটা রয়েছে এইটা সেম, এখানে কি চাইছে বলতো, এখানে চাইছে আমাদের কি বলতো ছোট সংখ্যাটা, এটা তোমাদের কি বলতো, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা এটা বাড়িতে করবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসগুলো আমি নিয়ে আসবো তোমাদের। দেখো অনেকগুলো অঙ্ক রয়েছে, আরো
পরবর্তী ক্লাসে এগুলো কিন্তু দেখানো হবে। তো আজকে এখানে সমাপ্ত। সবাই ভালো থাকবে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, কমেন্ট, অসুবিধা যদি আমি কোনো ভুল করে থাকি সেটা কমেন্টে অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে? এভাবে তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের সব সিলেবাস কমপ্লিট হয়ে যাবে।